294টা সিটে আমরা একলাই লড়ব যদি দিল্লি না কিছু চাপিয়ে দেয়। হয়তো এই জগদ্দল পাথরটাকে যিনি এসে বসেছেন যে ডাকাত রানী, তাকে তাড়াতে গেলে জোটের দরকার হতে পারে, কিন্তু আমার মনে হয় না সেটা গ্রহণযোগ্য জোট হবে। এই মানুষের যে জোট আমরা পেয়েছি, আমাদের মনে হয় না সিপিএম এর সঙ্গে হাত ধরবার কোনো দরকার পড়েছে। সব যে কংগ্রেসি মা তার নিজের ছেলের রক্তে তার হাতকে রাঙিয়ে দিয়েছে, যার মুখে ছেলের রক্ত মাখিয়ে দিয়েছে, সেই মা কি কখনো ভুলতে পারবে সেই দিনটার কথা? বিরোধী দলনেত্রী হিসেবে একরকম মুখ, আর সরকারে বসে আর এক রকম মুখ। এত মুখোশ নিয়ে উনি থাকেন কি করে? মুখোশটাকে খুলে বের করে বলুন সত্যিকারের মুখটা ওনার কোনটা, সেটাই তো মানুষ বুঝতে পারছে না। মানুষের পেট যদি ভর্তি থাকে তাহলে তো এই অসভ্য বর্বরের কথাগুলো মানুষের কানে ঢুকবে না। 26-এর বিধানসভা নির্বাচন একেবারেই আসন্ন। একদিকে যখন এসআইআর নিয়ে মানুষ নাজেহাল, তার পাশাপাশি আনন্দপুরে এতগুলো নিরীহ মানুষের মৃত্যু, এবং সর্বোপরি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অস্বাভাবিক মৃত্যু, অর্থাৎ বিমান দুর্ঘটনায় তার মৃত্যু, যেখানে কাকার সাথে জোট বেঁধেই পুরসভা নির্বাচনে গিয়েছিল। এবং তার পাশাপাশি সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে একাধিক বিষয় ঘোষণা করতে পারেন, এই যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা কংগ্রেস নেত্রী সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য। দিদি, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবথেকে আলোচ্য বিষয় সিপিএমের সাথে কংগ্রেসের জোট হচ্ছে কি হবে না? এখনো অবধি আমার যিনি সভাপতি রয়েছেন দলের নেতা শুভঙ্কর সরকার কিন্তু বারবার ঘোষণা করে দিয়েছেন 294টা সিটে আমরা একলাই লড়ব যদি দিল্লি না কিছু চাপিয়ে দেয়, এবং কোনো মতেই সিপিএমের সঙ্গে জোট একথা কিন্তু কোথাও উনি ঘোষণা করেননি বা বলেননি। আমার তো মনে হয় জোটটা হবে না, এবং সত্যি কথা বলতে জোটটা হয়ে আমরা এর আগের দুটো জোটে দেখেছি সেখানে কোনো কংগ্রেসের কোনো লাভ হয়নি। মানুষ এই জোটকে নেবে না, কারণ সব যে কংগ্রেসি মা তার নিজের ছেলের রক্তে তার হাতকে রাঙিয়ে দিয়েছে, যার মুখে ছেলের রক্ত মাখিয়ে দিয়েছে, সেই মা কি কখনো ভুলতে পারবে সেই দিনটার কথা যে সিপিএমকে সে ভোটটা দেবে বা সিপিএমের সঙ্গে জোট বেঁধে খুশি মুখে এদেরকে হারাবে? হয়তো এই জগদ্দল পাথরটাকে যিনি এসে বসেছেন যে ডাকাত রানী, তাকে তাড়াতে গেলে জোটের দরকার হতে পারে, কিন্তু আমার মনে হয় না সেটা গ্রহণযোগ্য জোট হবে। তাই আমার যিনি নেতৃত্ব তিনি কখনোই মেনে নেবেন না যে সিপিএমের সঙ্গে জোটটা হোক। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে মোহাম্মদ সেলিম তিনি একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছেন কংগ্রেসের সাথে জোট করার। কারণ এবারে কংগ্রেসের যে পরিবার, যেটা এতদিন একটা ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই কংগ্রেসের যেটা গনি খান চৌধুরীর যে পরিবার, সেই পরিবার আজকে একাট্টা হয়েছে, এবং সেই পরিবার ভেঙে যাওয়া যে পরিবার আবার কিন্তু জোড়া লেগেছে। তাহলে কংগ্রেসের হাত ধরেই এই 2026-এর বৈতরণী পার হওয়ার একটা চেষ্টা চালাচ্ছে সিপিএম। 100 বার। তা নাহলে এতদিন ওরা এত বড় বড় কথা বলে এলো, মানে এমনকি সংবাদ মাধ্যমের সামনেও নানান রকম কংগ্রেসকে নিয়ে ওরা অছিলা করে গেছে। তো আজকে হঠাৎ কংগ্রেসকে এত ওদের প্রয়োজন হয়ে পড়ছে কেন? কারণ মানুষ বুঝতে পারছে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেয়ালে ঠেকে কেন, দেয়ালের ভেতর মানুষ ঢুকে গেছে। সামনের দিকে এগোতে গেলে একমাত্র পথ হচ্ছে কংগ্রেস। 34 বছরের বাম জামানা দেখে নিয়েছে, আর এই 2011 সাল থেকে আজ অবধি দিদিমণির যিনি সততা, মূল্যবোধ সবই মানুষ দেখে নিয়েছে। আর 2014 থেকে মোদিজির সুশাসন, সেটাও দেখে নিয়েছে মানুষ। এত বড় সুশাসন বোধহয় পৃথিবীতে আর কোথাও হয়নি, যে মানুষের আজ পকেট ফাঁকা হয়ে যাচ্ছে এবং চোরেদের রাজত্ব হয়ে পড়েছে। তাই মানুষ বুঝতে পেরে গেছে যে কংগ্রেস ছাড়া ভারতবর্ষকে কেউ বাঁচাতে পারবে না, কংগ্রেস ছাড়া বাংলার আর কোনো উন্নতি হবে না। যদি আবার সেই বাংলার রুরাল অঞ্চলকে জাগিয়ে তুলতে হয়, যদি হুগলির শিল্পাঞ্চলকে আবার জাগিয়ে তুলতে হয়, যদি আর একটা কল্যাণী তৈরি করতে হয়, যদি আর একটা সল্টলেক তৈরি করতে হয়, যদি আর একটা মেট্রো রেল তৈরি করতে হয়, তবে আবার কংগ্রেসকে প্রয়োজন। এর বাইরে আর কিচ্ছু নেই। তাই মানুষই এবারে কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে। এই মানুষের যে জোট আমরা পেয়েছি, আমাদের মনে হয় না সিপিএমের সঙ্গে হাত ধরবার কোনো দরকার পড়েছে। একেবারে কলকাতায় মুখ্যমন্ত্রী নিজে থাকেন, কলকাতার অদূরেই আনন্দপুরের মতো এরকম একটা বড় ভয়াবহ ঘটনা, যেখানে এখনও বহু মানুষ নিখোঁজ, মৃতের সংখ্যা বাড়ছে।
সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তিনি আনন্দপুরে না গিয়ে তিনি সিঙ্গুরে যাচ্ছেন, এবং দমকল মন্ত্রী সুজিত বসু তিনি তার বাড়ি থেকে শ্রীভূমি থেকে আনন্দপুর পৌঁছতে 32 ঘন্টা সময় লাগলো। এটা কি বলবেন? খুব মর্মান্তিক ঘটনা। কারণ আমরা সবসময় জানি যে দমকল মন্ত্রী বা তাদের উচিত সবসময় স্টেডি থাকা, এবং তাদের যে পাওয়ার সেটাকেও সবসময় স্টেডি রাখা উচিত। সেখানে দেখা যাচ্ছে একটা ল্যাডার ঠিক করে ব্যবহার করতে পারছে না, অথচ জাপানি টেকনিক নিয়ে ওনারা নাকি চলছে। শুধুমাত্র বাবুন কাটমানি খাবে বলে এই টেকনিকের, জাপানি টেকনিকের জিনিসগুলো এসেছে, তার ব্যবহার কিন্তু এখনও তারা জানেন না। আর সুজিত বোস তার মেসিকে আনার জন্যে বা তার পুজোর জন্যে বহুদূর সঙ্গে সঙ্গে চলে যেতে পারেন, কিন্তু এখান থেকে এইটুকুনি মানুষের প্রয়োজনে যেতে পারেন না। কারণ ওনারা তো মানুষকে মাটিকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছেন, বুঝে গেছেন যে এদের ভোট আমরা এদের ভোট যা করে হোক লুটে পুটে নেবো, আমরাই ক্ষমতায় থাকবো। নাহলে এত স্ক্যাম্প এত কিছু করার পর যারা মাথা তুলে ঘুরে বেড়ায়, যাদের দোকান কাটা, তো তারা এইভাবেই চলবে, তারা এইরকমভাবেই কাজ করবে যে মানুষের জন্য তারা কিন্তু মানুষের পাশে গিয়ে এসে দাঁড়াবে না। তাহলে যে মানুষগুলো আজকে কতগুলো মানুষ মারা গেছে তারা বলতে পারছে না। এতদিন ধরে এইভাবে ব্যবসা চালাচ্ছিল কি করে, তার কোনো দিন ইন্সপেকশন হয়নি কেন? এইগুলোকে কে বলবে বলুন তো? কোনো কিছু বলা নেই। আজকে আমি বলবো আমার বাড়ির সামনে ঢিল মারবে, আমার বাড়ির সামনে এসে গালমন্দ করবে, আমাকে রাস্তায় হেনস্থা করবে, এই তো তৃণমূলের কাজ কারবার হয়ে গেছে। প্রকৃতপক্ষে ওদের নীতি, আদর্শ, মূল্যবোধ, সততা কোনোটাই ওদের মধ্যে নেই। একটা রাজ্য চালাতে গেলে যা যা করা উচিত কোনো একটাই নেই। না হলে মুখ্যমন্ত্রী যিনি নাকি জনদরদি, যিনি নিজেকে বলেন বাংলা তার মেয়েকেই চায়, তা আনন্দপুর কি আজকে সেই মেয়েকে চায়নি যে আনন্দপুরের পাশে এসে দাঁড়াক? তিনি সিঙ্গুরে যাচ্ছেন, সিঙ্গুরে তো কালকে গেলেও তো 32 ঘন্টা মানে 32 ঘন্টা কেন, এখন 48 ঘন্টাও পেরিয়ে গেল। তা 48 ঘন্টার মধ্যে তিনি একবারও সেখানে, ওনার বাড়ির থেকেই বা আনন্দপুর কতখানি দূরত্ব, মুখ্যমন্ত্রী একবার যেতে পারলেন না? উনি রাস্তায় ওই ইয়েকে বাঁচাতে গিয়ে, কি যেন বলে, যাকে কিছুদিন আগে ইডি ধরতে গেছিল, তাকে বাঁচাতে তার বাড়ি চলে গেল, তার বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে আসতে পারলো মনোজ ভার্মাকে সঙ্গে করে নিয়ে। আর তিনি একটুখানি যেতে পারছেন না যে মানুষগুলো, নিরীহ খেটে খাওয়া মানুষগুলোর প্রাণ চলে গেল, কতগুলো পরিবার নষ্ট হয়ে যাবে, তিনি সেখানে গিয়ে একটু দাঁড়াতে পারছে না? কারণ ওনারা চোরেদেরকেই সাথ দেবেন, যার যেরকম মানে নেচার সেই মানুষকেই তো তারা খুঁজে নেবে। কিন্তু আমার প্রেসিডেন্ট গিয়েছিলেন, এবং সেখানে তার যতটুকু কর্মক্ষমতা তিনি সেখানে সেইটা করে এসেছেন। আমি বলছি আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী, কলকাতার পুলিশ কমিশনার তিনি পৌঁছে গেলেন, এবং সেখান থেকে তিনি তাদের যে নিউ টাউনের যে অফিস রয়েছে সেখানে পৌঁছে গেলেন। তাহলে আনন্দপুর যেতে তার সমস্যাটা কী? সেখানে হয়তো প্রোটোকলে বেঁধে গেল, চোরেদেরকে সাহায্য করতে যেতে হয় না, চোরেদেরকে সাথ দিতে যেতে হয়। আর এখানে মানুষের সাথ দিতে যেতে হয় বলে তিনি যেতে পারছেন না, সেই তখন ওনার প্রোটোকলে বেঁধে গেল। তিনি এত বড় মামাটি মানুষের দরদি, উনি বাংলার প্রাণ, বাংলার অগ্নিকন্যা, কত তার বিশেষণগুলো ওনার সঙ্গে সঙ্গে লাগানো হয়। যাই হোক, এখন তবু সততার মূল্যবোধের প্রতীক এইগুলো হাঁটিয়ে দিয়েছে, তাও ভাগ্য ভালো। বাংলাটার ছোট ছোট বাচ্চাগুলো অন্তত সততা বলতে কী জিনিস সত্যিকারের এবারে বুঝতে পারছে। কারণ এতদিন তো সততা বলতে মমতা ব্যানার্জিকে দাঁড় করাতো, তার মানে চুরি করতে হয় সেটা বুঝতো। এখন অন্তত মানুষ, বাচ্চাগুলো একটু শিখতে পারবে যে না, সততা মানে চুরি করা নয়, সততা মানে সত্যিকারের সৎ হওয়া, সেইটাই ওরা এখন শিখতে পারবে। তো ওনার মূল্যবোধই নেই। যদি সত্যিকারের মূল্যবোধ থাকতো আজকে কালীঘাট থেকে দৌড়ে সেখানে যেত, সঙ্গে সঙ্গে সুজিত বোসকে ইনস্ট্রাকশন দিত, যেটা উনি ভিখারি পাসওয়ানের বেলায় ঘুরিয়ে দিয়েছিলেন সারা রাজ্যকে। কই, এখন তো সেটা পাচ্ছেন না। বিরোধী দলনেত্রী হিসেবে একরকম মুখ, আর সরকারে বসে আর এক রকম মুখ। এত মুখোশ নিয়ে উনি থাকেন কি করে? মুখোশটাকে খুলে বের করে বলুন সত্যিকারের মুখটা ওনার কোনটা, সেটাই তো মানুষ বুঝতে পারছে না। আমরা দেখলাম যে কংগ্রেস থেকে বিজেপিতে এলেন, সেখানে ন্যাড়া হয়ে গেলেন। আবার আর একজন তৃণমূল থেকে চেষ্টা করেছিলেন সিপিএমে যাওয়া, তবে সেখানে তাকে নেওয়া হলো না। তিনি আবার গিয়ে এই গেরুয়া শিবিরে নাম লেখালেন। তবে সেখানে রাজন্না হালদার বলল, যতদিন না মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মাথাটা ঢাকা থাকবে। কি বলবেন দিদি? এগুলো নাটক। রাজন্যা কী জিনিস সেটা বাংলার ছাত্র সমাজ খুব ভালো মতোই জানেন। নামটা রাজন্যা হতে পারে, কিন্তু মস্তিষ্কটা তার রাজন্যার মতো নয়।
তো এগুলো নাটক, এই স্টান্ট দেখিয়ে কি মানুষ ভুলবে? ছাত্র সমাজ বুঝে গেছে। তারা যখন দেখেছে তাদের শিক্ষককে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে, তারা যখন দেখেছে তার শিক্ষক পিতা খেতে না পেয়ে গলায় দড়ি দিচ্ছে, তার চাকরি হারিয়ে গলায় দড়ি দিচ্ছে, সেই ছাত্রগুলো বুঝে গেছে যে এগুলো ছাত্রনেত্রী হতে পারে না, এগুলো ছাত্রনেতা হতে পারে না, এগুলো যুবনেতা হতে পারে না। এদের কোনো ক্রাইটেরিয়াই নেই এইখানে দাঁড়ানোর মতো। শুধুমাত্র ফেক গিমিক এবং নাটকবাজি করার জন্যে, স্টান্টবাজি করার জন্যে এগুলো এরম করে। আমার মনে হয় এগুলো করে বেশি দিন কেউ টিকে থাকতে পারে না। যেমন ওই ন্যাড়াকেও দেখেছেন, আমি নাম বলতে চাই না, আজকে অনেক দূরে পিছনে পড়ে গেছে। যদি ওই অধিকারী পরিবারের সঙ্গে গায়ে চিপকে লেগে আছে বলে তাকে দেখা যাচ্ছে, কিন্তু তার কর্মকাণ্ড বলতে কোনোদিন ছিলও না কোর্টের মধ্যে। এখন এনে পাবে না, পাবে না, পাবে না, কারণ তাদের কর্মক্ষমতাটা কতটুকু, শুধু নাটক করা। অবশ্যই আমি দল বদলেই তো আমার বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে আরও ক্ষুণ্ণ হয়ে যাবে। আমি যে দলে রয়েছি সেই দলের রিপ্রেজেন্টেটিভ, সেই মানসিকতা নিয়ে সেই দলের আদর্শকে যদি আমি এস্টাবলিশ করতে না পারি, আমি অন্য দলে গিয়ে সেই দলের আদর্শকে আমি এস্টাবলিশ করতে পারতাম না। আমার আদর্শেরই তো ক্রাইসিসে ভুগছি। আমি কোন আদর্শকে ঠিক করে নেবো? সেটাই তো। আমি যদি মহাত্মা গান্ধীকে স্যালুট জানাই, আমি নিশ্চয়ই ওই সাভারকারকে স্যালুট জানাতে পারবো না, বা নাথুরাম গডসেকে স্যালুট জানাতে পারবো না। আবার নাথুরাম গডসেকে যদি ছোটো থেকে স্যালুট জানিয়ে আসতে পারি, তাহলে আমি বাপুকে স্যালুট জানাবো না। এটাই তো হওয়া উচিত, কারণ দুটোর আদর্শ এক নয়। আজকে মুখ্যমন্ত্রী যেখানে সিঙ্গুরে যাচ্ছেন, সেই সিঙ্গুরে তিনি বলছেন একাধিক প্রকল্পের কথা ঘোষণা করবেন, এবং যে সিঙ্গুরে দাঁড়িয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দাঁড়িয়ে অনেক বক্তব্য রেখেছেন, কিন্তু সেই বক্তব্যে সিঙ্গুরের শিল্প ফিরিয়ে আনার কিন্তু কোনো বক্তব্য রাখেনি। পশ্চিমবাংলায় যদি শিল্প ফিরে আসে, তাহলে পশ্চিমবাংলার ছেলেরা তো পরিযায়ী হবে না। তাহলে তো তাদের মাথায় ঘোল ঢেলে ওই হিন্দু হিন্দু, তুমি মুসলমান, তুমি বৌদ্ধ, তুমি খ্রিস্টান করে আলাদা করা যাবে না। তো ফলে পেটে খিদে রাখতে হবে। খিদের জ্বালায় মানুষ ছটফট করবে, তখন এইগুলোকে বেশি বোঝানো যাবে। মানুষের পেট যদি ভর্তি থাকে, তাহলে তো এই অসভ্য বর্বরের কথাগুলো মানুষের কানে ঢুকবে না, যার জন্যে শিল্পের কথা বলবে না। কারণ শিল্প করলে বাংলার উন্নতি হবে। যদি একজন গুজরাটি বাংলার উন্নতি চাইতো, তাহলে কিন্তু আজকে বাংলার অবস্থাটা এরকম হতো না। তাহলে বাংলাকে উনি অনেক আগেই শিল্প দিয়ে ভরিয়ে দিতে পারতেন, কিন্তু তা না করে উনি গুজরাটে সমস্ত কিছু নিয়ে চলে যেতে চান, তাই জন্য শিল্পের কথা বলবেন। আর সর্বোপরি এবারে মনে হচ্ছে মকর সংক্রান্তিতে খুব ভালো জাতের নারকেল আর ওই আপনার বারুইপুরের ওই দিককার ভালো গুড় বোধহয় ওনার ওখানে গেছে। তাই জন্য এবারে ও দিদি বলে আর সুর করেননি উনি, কারণ তারও তো পেটটা ওইভাবে ভরে গেছে। যার জন্য আর শিল্পের কথা উনি কেন বলবেন? সিঙ্গুরে গিয়ে শিল্পের কথা বললে তার দিদিমণির নামে তো বাজে কথা বলা হয়ে যাবে, শিল্প খোলার কথা বললে তো বাজে কথা বলা হয়ে যাবে। তাই শিল্পের কথা কোনো উচ্চারণই করবেন না। আর এই এসআইআর এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হাত রয়েছে? অবশ্যই। তা না হলে নিজে বলেছিলেন এসআইআর আমি করতে দেবো না, আগুন লাগিয়ে দেবো সারা পশ্চিমবাংলায়। কিন্তু দেখলাম এসআইআরে যারা বিএলও হয়েছে, তারা সব থেকে বেশি হচ্ছে তৃণমূলের লোক, এবং তারাই বেশি গণ্ডগোলগুলো করছে প্রতিটা অঞ্চলেতে এই নামগুলো সঠিকভাবে লেখা নিয়ে। গতকাল হয়েছে আমার অঞ্চলে একটি ঘটনা, মুসলিম বস্তিতে 346-এর পাটেতে, তার ওখানেতে একজন ভোটারকে 7 বার ঘোরানো হয়েছে। তার শুধু নাম ঠিক করে লিখতে পারেনি কে বিএলও। সে বিএলও হচ্ছে আমাদের কাউন্সিলর যে দেবিকা আছেন, তারই খুব ঘনিষ্ঠ ছেলে। সে এক অক্ষর লিখতে পারে না, তাকে করে দেওয়া হয়েছে বিএলও। তাহলে কি হবে? এগুলোর মধ্যে নিজেরাই এই মারামারি কাটাকাটি করব, দেখাবো, কাটাকাটি করব না, এটা মানুষকে দেখাবো, ভুল বোঝাবো, দিয়ে ভোটের মেশিনে নিজেরা চুরি করে নিজেরা রাজত্ব করব। এই তো হচ্ছে এনাদের অবস্থা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত তো প্রকল্প করেছে, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, জয় জোহার, এই যে প্রকল্পগুলো, যে মানুষ তো সেগুলো নিচ্ছে। দিদি তো বলছেন যে ওই মানুষ এত প্রকল্প নিচ্ছে, তাহলে সরকার আপনাকে 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, আপনার ছেলেটাকে বেকার রাখলো। এইবারে বেকার রাখার ফলে কি হলো? আপনার ছেলেটা ফ্রাস্ট্রেশনে ভুগবে। ওই মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের 1000 টাকা নিয়ে গিয়ে মদ খাবে, আবগারি দপ্তরের বেশি ট্যাক্সটা বাড়বে। এই তো হবে। প্রকারান্তরে আবার টাকাটা ওনার ঘরেই ঢুকে গেল। লাভটা কি হলো? একটা মানুষের 1000 টাকা কি হয় মাসে? ওনার ভাইপোর হাতে 1000 টাকা আমি দিয়ে দেবো, ওনার সোনা বউয়ের হাতে 1000 টাকা আমি দিয়ে দেবো। 1000 টাকায় সংসার উনি চালাতে পারবেন?
যেখানে আজকে একটা আলু কিনতে গেলে এই শীতকালেও 20 টাকা দাম, একটা ফুলকপি কিনতে গেলে 30 টাকা 40 টাকা দাম, একটা শাকালু কিনতে গেলে 80 টাকা দাম, 1000 টাকা দিয়ে ওনারা কি করবেন? হ্যাঁ, ঘুগনি আর তেলে ভাজা কিনবে কে? সবাই যদি ঘুগনি তেলে ভাজা করবে, আমি আবারও বলছি ওনার ভাইকে ঘুগনি তেলে ভাজার আমি দোকান করে দিচ্ছি। আর ওই লতা না আশা ওনার যে না বউগুলো আছে, ভাইয়ের বউগুলো, তাদের হাতে 1000 টাকা করে দিয়ে আসছি, ঘুগনি তৈরি করুক, ওনারা বিক্রি করুক। দেখি কতদিন এরম ফুটানি দিয়ে চলতে পারে, অত স্করপিও অত নিয়ে বিদেশি গাড়ি কিরাম তারা চলতে পারে, এসকেলেটার বাড়িতে কিরাম থাকতে পারে, আমি দেখবো। নিজেরটা ঠিকঠাক অবশ্যই। কেন তার মেয়েটাকে বাড়ির নাতনিটাকে কেন সাধারণ স্কুলে ভর্তি করালো না? যখন জ্যোতিবাবুর নাতনিরা ইংলিশ মিডিয়ামে পড়তো তখন ওই মমতা ব্যানার্জি বাজে কথা বলেছিলেন। কেন তার বাড়ির নাতি নাতনিরা কেন ইংলিশ মিডিয়ামে সব থেকে টপ স্কুলে পড়ছে? কেন কেন সাধারণ গ্রামের পাড়ার স্কুলে ভর্তি করালেন না? তাহলে সেখানে কি শিক্ষা হয় না? তার মানে কি সেখানে তিনি সেরকম টিচার নিয়োগ করেননি? তার মানে এই সব ওই ভুলভাল ঝুলঝাল টিচার যারা পয়সা দিয়ে ঢুকেছে সেই সব টিচার ওখানে থাকে? সেখানে কি শিক্ষা দেন? আমরাও তো বাংলা মিডিয়াম স্কুলের ছাত্রী, আমরা কি কিছু শিখিনি? কেন সেই শিক্ষাটা এখন নেই? তাহলে দিদি তো আলটিমেট কলকাতা হাইকোর্টের, তিনি তো আইনজীবী। অবশ্যই, অবশ্যই তিনি একজন আইনজীবী। শুনুন, আইনজীবী প্র্যাকটিস করার মধ্যে যন্ত্রমিত্রও আইনজীবী, আমিও আইনজীবী, আর যে মেয়েটা পাশ করেছে আমার সঙ্গে, যে প্র্যাকটিস করে না, সেও একজন আইনজীবী। তার তিনটের মধ্যে শিক্ষা কি এক হলো? আজকে দিদি মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী, উপরাষ্ট্র মুখ্যমন্ত্রী, তার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, যেখানে আমরা দেখলাম যে পুরসভা নির্বাচনের সময় থেকে তার কাকার সাথে, যেটা দীর্ঘদিন তার সম্পর্ক বিচ্ছেদ ছিল, সেই কাকার সাথে জোট করে অজিত পাওয়ার তিনি নির্বাচনে গেলেন, যদিও ভালো ফল তিনি করেননি। তাহলে এই মৃত্যুটার পেছনে কি কোনো রহস্য আছে? দেখুন, মৃত্যুটা অত্যন্ত মর্মান্তিক। সাত সকালবেলায় টিভি খুলেই প্রথম আমরা দেখতে পাই যে ওনার বিমান দুর্ঘটনা ঘটেছে, এবং আমি সত্যি তার বাড়ির লোককে আমি সহমর্মিতা জানাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের যেন শক্তি দেন এই দুর্ঘটনাকে সহ্য করার মতন। তবে একটা তো অবশ্যই, যারা একদিন আঙুল তুলেছিল মাধবরাও সিন্ধিয়াকে মেরে ফেলা হয়েছে, তা আমরা কি বলতে পারবো না যে একেও কোনো কারণে মানে ব্যাকস্ট্যাক করা হলো, যার জন্য এই অবস্থা? একদম ল্যান্ডিংয়ের সময় মুখ আছড়ে পড়লো। এখন ব্ল্যাক বক্স না দেখলে তো সঠিক কিছু বলা যাবে না, তার দেখে তারা নিশ্চয়ই করবে। তবে একদম মানে তারা যখন পাইলট যখন একে নির্দেশ দিয়েছিল, সিগন্যাল দিয়েছিল যে সে ল্যান্ডিং করবে, তারপরেও যখন এইভাবে আছড়ে পড়ে মৃত্যু, সেখানে তো একটা কোনো কারণ ঘটতেই পারে। এবং চারজনই যারা ছিল, চারজনই পুরো শেষ, এবং চারজনই ওনারই লোক, চার্টার ফ্লাইটে উঠেছিলেন। তো সেখানে তো একটা কিছু সন্দেহজনক থাকতেও পারে। আর এসআইআর নিয়ে জয় গোস্বামী সুপ্রিম কোর্টে চলে গেলেন, খুবই ভালো করেছেন, খুবই ভালো করেছেন। কারণ যদিও জানি না, সুপ্রিম কোর্টে তো অনেক মামলাই গেল এলো, সঠিক সে আবার হয়তো তাকে ফিরে আবার এখানেও আসতে হতে পারে, জানি না। তবে এসআইআর নিয়ে এগুলো বাঁদরামও চলছে। এসআইআর 2002 সালেও হয়েছিল, এত কিন্তু ঢঙ্কানিনাদ বাজেনি, এত মানুষের হ্যারাসমেন্ট হয়নি। এগুলো মানুষকে হ্যারাস করার এবং ভোটটাকে পিছিয়ে 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 নিজেদের সময় মতন করবার একটা প্রচেষ্টা চলছে। এবং কত তাড়াতাড়ি দিদিভাই মোদিভাইয়ের কী গাঁটবন্ধন ঠিক করা যায়, এবং সেই যে টাকাগুলো কোথায় কোথায় লুকোনো যায়, সেই সব ব্যবস্থা করে। এই তো একটু আগে মানে শুনছিলাম কোর্টের মধ্যে এসে অভিজিৎ গাঙ্গুলি নাকি আবার বলছেন এমন একটা আসছে পর্দা ফাঁস হবে, তাতে নাকি দিদিমণি আর 24 ঘন্টাও থাকতে পারবে না। সে তো বিজেপির কত কিছু হয়ে গেল, সারদার মতন এত বড় স্ক্যাম ঢাকা পড়ে গেল, শিক্ষা দুর্নীতির মতন এত বড় স্ক্যাম ঢাকা পড়ে গেল, কয়লা চুরি, গরু চুরি, এইসবগুলো স্ক্যামগুলো ঢাকা পড়ে গেল। দিনের পক্ষে যে হাতে নাতে ধরে পড়া সোনা ইয়ে থেকে আসছিল, কী বলে আমাদের এয়ারপোর্ট দিয়ে আসছিল, সেইটাও রাতারাতি বন্ধ হয়ে গেল। এবং সর্বোপরি একদম লেটেস্ট মুখ্যমন্ত্রীর দ্বারা ইডির কাছ থেকে চুরি করা যে জিনিসগুলো, সেগুলোও এখনও উদ্ধার হলো না, এবং তারও কোনো সুরাহা হলো না। আরে এর থেকে আর বড় আর কি হতে পারে? গঙ্গা এরকম ময়লা পড়তে গঙ্গা একদিন বন্ধ হয়ে যাবে, আর কি হবে? খালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাহলে শুধু ফাঁকা আওয়াজ। এখনো পর্যন্ত তো আমি বলবো ফাঁকা আওয়াজ।
উনি তো গিয়ে বলেছিলেন যে আমি কোর্ট ছেড়ে গেলাম কারণ মানুষের পাশে দাঁড়াবো বলে, কোর্টের বাধ্যবাধকতাতে আমি মানুষের পাশে দাঁড়াতে পারছি না। এমন একটি দলে গেলেন যারা মানুষকে মানুষ বলেই গণ্য করেন না, ধর্মকে ধর্ম বলেই গণ্য করেন না, শঙ্করাচার্যের মতন ধার্মিক এক গুরুকে, ধর্মগুরুকেও তাকেও অপমান করতে ছাড়ে না। তো সেই দলে গেছে, সেখানে গেলে কীরকম হবে? অবশ্যই আমরা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললাম। আমার সাথে কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং সর্বোপরি কংগ্রেস নেত্রী ছিলেন, এবং রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বড় আলোচ্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলোই তিনি বিভিন্নভাবেই তার ব্যাখ্যা দিয়েছেন। আজ এই পর্যন্তই, আবারও পরবর্তীতে দেখা হচ্ছে চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়।